আমাদের চারপাশে যে বিশাল বিশাল পাহাড় বা গভীর গিরিখাতগুলো দেখি, এগুলো কি সবসময় ঠিক এমনই ছিল? উত্তরটা কিন্তু খুব সহজ। একেবারেই না। সত্যি বলতে পৃথিবীর নিজেই একজন শিল্পী, আর তার এই ভাস্কর্য তৈরির গল্পটা লেখা আছে পাথরের প্রতিটি ভাঁজে। চলুন আজ আমরা একসাথে সেই গল্পটাই খুঁজে বের করি। এই যে দেখুন, সিন্ধু নদের তৈরি করায় গিরিখাতটা, ভাবা যায় লক্ষ লক্ষ বছর ধরে শুধু জলের স্রোত দিয়ে কেটে কেটে এটা তৈরি হয়েছে। এই যে অবিশ্বাস্য প্রাকৃতিক বিস্ময়, এটা বোঝার চাবিকাঠিটাই হল জিওমরফোলজি বা ভূমিরূপবিদ্যা। এটা এমন একটা বিজ্ঞান যা আমাদের বলে দেয় কিভাবে আমাদের এই গ্রহের অসাধারণ সব দৃশ্যপট তৈরি হলো। আজকের এই আলোচনায় আমরা একটা দারুণ যাত্রায় বের হব। আমরা শুরু করব একদম ওপর থেকে, মানে মহাকাশ থেকে পৃথিবীকে যেমন দেখায়, বিশাল সব মহাদেশ দিয়ে। এরপর আমরা ধীরে ধীরে জুম ইন করে দেখব কিভাবে পর্বতমালার জন্ম হয়, আর সবশেষে আরও গভীরে গিয়ে জানব একটা গিরিখাত তৈরির পেছনের রহস্যটা কি। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই একটা বিষয় একদম পরিষ্কার করে নেওয়া যাক। আমরা যে পাহাড় বা উপত্যকাগুলো দেখি, এগুলো কিন্তু কোনো কিছুই স্থির না, বরং এটা একটা অসমাপ্ত ক্যানভাসের মতো, যেখানে প্রকৃতি কিন্তু সব সময়ে কিছু না কিছু পরিবর্তন আনছে। আর ঠিক এ কারণেই এটি বলা হয় পৃথিবীর জীবন্ত ভাস্কর্য। এই ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজিকে জানেন তো, অনেকটা গোয়েন্দা কাজের সাথে তুলনা করা যায়। কিভাবে? কারণ ভূমিরূপবিদরা ঠিক গোয়েন্দাদের মতোই মাটিতে থাকা বিভিন্ন সূত্র বা ক্লু ব্যবহার করে বোঝার চেষ্টা করেন যে একটা জায়গার অতীত কেমন ছিল আর ভবিষ্যতে কি হতে পারে। আসলে প্রতিটা পাথর, প্রতিটা নদীর বাঁকের মধ্যেই একটা করে গল্প লুকিয়ে থাকে। আমাদের এই পৃথিবীর উপরিভাগটা আসলে দুটো বিশাল বিপরীত শক্তির এক যুদ্ধক্ষেত্র। ভাবা যায়, একটা শক্তি আসছে পৃথিবীর গভীর ভেতর থেকে, যেটা ভূমিকে উপরের দিকে ঠেলে তুলে পর্বত তৈরি করতে চায়, আর ঠিক তার বিপরীতে আরেকটা শক্তি কাজ করছে বাইরে থেকে, যেটা সব কিছুকে ক্রমাগত ক্ষয় করে সমতল বানিয়ে ফেলতে চায়। আর এই দুই শক্তির অবিরাম যুদ্ধই কিন্তু আমাদের চারপাশের এই দৃশ্যগুলো তৈরি করে। আচ্ছা, চলুন আমাদের যাত্রাটা শুরু করা যাক একদম বড় স্কেল থেকে, মানে ঠিক যেমনটা মহাকাশ থেকে আমাদের পৃথিবীকে দেখায়। তো সেখান থেকে মূল কি কি বৈশিষ্ট্য চোখে পড়ে? অবশ্যই বিশাল বিশাল মহাদেশ আর মহাসাগর। এই যে বিশাল ভূমি আর জলরাশি, বিজ্ঞানীরা এগুলোকেই বলেন প্রথম ক্রম বা ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম। মানে এগুলো এতটাই মৌলিক যে বলা যেতে পারে এরাই আমাদের গ্রহের একেবারে মূল কাঠামোটা তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হল, এই বিশাল কাঠামোটা তৈরি করে কে? উত্তরটা হল এন্ডোজেনেটিক ফোর্স বা অন্তর্জাত শক্তি। এগুলোকে বলতে পারেন পৃথিবীর ভেতরের এক বিশাল ইঞ্জিন, যা টেকটনিক প্লেটগুলোকে নাড়িয়ে মহাদেশ তৈরি করে, আবার এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়েও নেয়। এক কথায় এরাই হল পৃথিবীর প্রধান স্থপতি। বেশ, মহাদেশীয় স্কেল তো দেখা হলো, এবার চলুন একটু জুম ইন করা যাক। এই বিশাল কাঠামোগুলোর উপরে যে আরও বড় বড় বৈশিষ্ট্যগুলো তৈরি হয়েছে, সেগুলোর দিকে একটু নজর দিই। হ্যাঁ, আমরা এখন কথা বলছি পর্বতমালা নিয়ে। এই যে মহাদেশগুলোর উপর গড়ে ওঠা বিশাল বিশাল পর্বতমালা বা মালভূমি, এগুলোকেই বলা হয় দ্বিতীয় ক্রম বা সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম। এগুলোকে অনেকটা পৃথিবীর মূল কাঠামোর ওপর বসানো অসাধারণ অলংকারের মতো ভাবতে পারেন। পর্বত তৈরির এই যে দীর্ঘ জটিল প্রক্রিয়াটা, একে বলা হয় অরোজেনেসিস। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এই বিশাল পর্বতগুলো কিন্তু রাতারাতি তৈরি হয়ে যায়নি। না, এদের জন্ম নিতে সময় লেগেছে কোটি কোটি বছর। টেকটনিক প্লেটগুলোর খুব ধীর কিন্তু অবিরাম সংঘর্ষের ফলে এদের জন্ম। পর্বত তৈরির প্রধানত দুটো উপায় আছে। প্রথমত, যখন দুটো টেকটনিক প্লেট মুখোমুখি এসে একে অপরকে ধাক্কা দেয়, তখন তাদের মাঝখানের অংশটা ঠিক কাগজের মতো ভাঁজ হয়ে ওপরের দিকে উঠে যায়। এভাবেই তৈরি হয় ভঙ্গিল পর্বত, যেমন আমাদের হিমালয়ে। আর দ্বিতীয় উপায়টা হলো যখন ভূত্বকের টানের কারণে ফাটল ধরে আর তার একটা অংশ ঠেলে ওপরে উঠে যায়, তখন তৈরি হয় স্তূপ পর্বত। মানে একটা হলো চাপে ভাঁজ হয়ে যাওয়া আর অন্যটা হলো ফেটে গিয়ে ওপরে ওঠা। আচ্ছা, তাহলে তো পর্বত তৈরি হলো। এবার চলুন আরও একটু গভীরে যাই। পর্বতমালার মতো এই বিশাল কাঠামোর গায়ে যেসব সূক্ষ্ম কারুকার্য আমরা দেখি, যেমন ধরুন গভীর গিরিখাত বা ক্যানিয়ন, এগুলো আবার কিভাবে তৈরি হয়? এই যে
ছোট ছোট কিন্তু দারুণ সব আকর্ষণীয় বৈশিষ্ট্য। এগুলোকে বলা হয় তৃতীয় ক্রম বা থার্ড অর্ডার ল্যান্ডফর্ম। আর এখানেই কিন্তু প্রকৃতির ভাস্কররা তাদের আসল কাজটা দেখায়, মানে বিশাল সব কাঠামোর ওপর সূক্ষ্ম নকশা খোদাই করে। আর এই ভাস্করগুলো কারা? এরা হলো এক্সোজেনেটিক ফোর্স বা বহির্জাত শক্তি। ব্যাপারটা খুব সহজ। যেখানে ভেতরের শক্তি বা অন্তর্জাত শক্তি ভূমি তৈরি করে, সেখানে বাইরের শক্তি, যেমন নদীর স্রোত, বাতাস বা বরফ, সেই ভূমিকেই কেটে কুটে ক্ষয় করে নতুন একটা রূপ দেয়। একটা গিরিখাত কিভাবে তৈরি হয়, এই প্রক্রিয়াটা শুনতে হয়তো খুব সহজ মনে হতে পারে, কিন্তু এর পেছনে আছে লক্ষ লক্ষ বছরের অধ্যাবসায়। একটা নদী যখন বয়ে চলে, সে কিন্তু শুধু এগিয়েই যায় না, তার পথে থাকা কঠিন পাথরকেও একটু একটু করে কাটতে থাকে। আর এভাবেই লক্ষ লক্ষ বছর পর তৈরি হয় একটা বিশাল গিরিখাত। তাই বলাই যায়, সময়ই এখানে আসল শিল্পী। এটা শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি যে মাত্র একটা নদী, হ্যাঁ ঠিকই শুনছেন, মাত্র একটা নদী যদি লক্ষ লক্ষ বছর ধরে একটানা একই পথ দিয়ে বয়ে চলে, তাহলে সেটাই পৃথিবীর গভীরতম গিরিখাত তৈরি করে ফেলতে পারে। ঠিক যেমনটা আমরা এই আলোচনার শুরুতেই সিন্ধুমাদের ক্ষেত্রে দেখেছিলাম। তাহলে আমরা দুটো প্রধান শক্তিকে দেখলাম, তাই না? একটা শক্তি যা সবকিছু নির্মাণ করে, আর আরেকটা শক্তি যা সেগুলোকে ক্ষয় করে। চলুন এবার দেখি এই দুটো শক্তি একসাথে মিলে কিভাবে কাজটা করে। তার মানে পুরো বিষয়টা যদি একবারে দেখি, তাহলে কি দাঁড়ায়? অন্তর্জাত শক্তি হল পৃথিবীর স্থপতি, মানে আর্কিটেক্ট, যে মহাদেশ আর পর্বতের মতো বিশাল সব কাঠামো গড়ে তোলে। আর বহির্জাত শক্তি হল সেই ভাস্কর, যে ওই কাঠামোর উপরে গিরিখাতের মতো সূক্ষ্ম সব কারুকার্য খোদাই করে। এটাই হল সেই নির্মাণ আর ক্ষয়ের এক অবিরাম খেলা। কাজেই পরের বার যখন কোনো পাহাড় বা উপত্যকার দিকে তাকাবেন, তখন শুধু একটা স্থির দৃশ্য হিসেবে দেখবেন না। মনে রাখবেন, ওটা আসলে একটা চলমান নাটক, একটা যুদ্ধক্ষেত্র, যেখানে পৃথিবীর ভেতরের আর বাইরের শক্তি প্রতিনিয়ত একে অপরের সাথে লড়াই করে চলেছে। আর এই গল্পটা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, একদমই না। পৃথিবীর এই জীবন্ত ভাস্কর্যটা কিন্তু সবসময় নিজেকে নতুন করে গড়ছে। তাই প্রশ্নটা থেকেই যায়, আজ থেকে আরও 10 লক্ষ বছর পর আমাদের এই গ্রহের চেহারাটা ঠিক কেমন হবে?